jungle. Poetic devices. কথা না কথা না পোয়েটিক ডিভাইসেস বন্ধু শোনো পোয়েটিক ডিভাইসেস হচ্ছে আমরা এর অনেক অনেক ভাগ আছে ডিফারেন্স আছে যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে সিমিলি মেটাফোর পার্সনিফিকেশন তারপর হচ্ছে আইটিরেশন হাইপারবোল অ্যান্টিথিসিস অক্সিমোরন ইমাজারি দেখো সব ফার্স্ট হচ্ছে সিমিলি SIMILI সিমিলি মানে হচ্ছে যেখানে আমরা ডাইরেক্ট কম্পারিজন করব ডাইরেক্ট কম্পেয়ার করা হবে এক্সাম্পল দেওয়া আছে হার লাফটার ওয়াজ লাইক মিউজিক টু মাই ইয়ার্স সরি ইয়ার্স কি বলছে হার লাফটার ওয়াজ লাইক মিউজিক টু মাই ইয়ার্স তবে এই লাইনটা যখন আমরা আলোচনা করব এই লাইনটার মধ্যে তো ডাইরেক্ট কম্পেয়ার করা হচ্ছে না কার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে কারো একটা হাসির সঙ্গে মিউজিকের সঙ্গে কম্পেয়ার মানে তার হাসিটা কোনো একটা পার্সন তার হাসিটা কার মতো মিউজিক মানে ডাইরেক্ট কম্পেয়ার করেছে মানে অনেক সময় হাসিটা খুব মিষ্টি হতে পারে মানে একদম মেলোডিয়াস কোনো গান হতে পারে মিউজিকের সঙ্গে তো হাসিটাকে ডাইরেক্ট কম্পেয়ার করেছে কিন্তু আমাদের কোনো ভাবতে হচ্ছে না যে কার সঙ্গে কার কম্পেয়ার করেছে অর্থাৎ ইট ইজ নট ইনডাইরেক্ট কম্পারিজন দিস ইজ এ ডিরেক্ট কম্পারিজন ইনডাইরেক্ট কম্পারিজন হলে আমাদের চিন্তা করতে হতো কার সঙ্গে কার কম্পেয়ার করা হচ্ছে ভাবতে হতো ভাবা কোনো প্রশ্নই নাই সোজাভাবে দেওয়া আছে তার হাসিটা কম্পেয়ার করা হচ্ছে আমার এক মিউজিকের সঙ্গে যেটা আমার কারণ তার হাসিটা শুনলে আমার মনে হয় কোনো গান শুনছি ক্লিয়ার না তাহলে হার লাফটার ওয়াজ বিন কম্পেয়ার্ড টু মিউজিক দিস এ ডিরেক্ট কম্পারিজন দ্যাট ইজ সিমিলি আর একটা সহজ জিনিস চেনার উপায় সিমিলি মনে রাখবা সিমিলি সব সময় লাইক বা হচ্ছে অ্যাস এই যে কথাগুলো আছে ওয়ার্ডগুলো লাইক এগুলো বেশি থাকবে লিখে রাখো এটা লাইক বা অ্যাস এই টার্মগুলো বেশি ইউজ করা হয় সিমিলিতে যেখানে লাইক বা অ্যাস থাকবে আমরা দেখলে আমরা ডাইরেক্ট মানে না পড়ে মিনিং না বুঝে বলবো না সিমিলি বা এটা একটা গেস করা যায় কারণ অ্যাস বা লাইক আমরা কারোর সঙ্গে কম্পেয়ার করার ক্ষেত্রে ইউজ করা হয় লাইক বা অ্যাস কারোর সঙ্গে কম্পেয়ার করার জন্য ইউজ করা হয় তাই লাইক বা অ্যাস থাকলে আমরা একটা মানে বুঝতে পারবো যে এটা একটা সিমিলার চান্স বেশি তবে লাইনটা পড়ে দেখবো কি আছে যেখানে ডিরেক্ট কম্পারিজন করা হয় সিমিলি দ্য চাইল্ড ইজ as soft as lamb তো আমরা এখানে যদি ল্যাম্ব যদি আমরা র‍্যাবিট দিই তাও হবে the child is as soft as lamb এখানে বাচ্চাটাকে কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে ল্যাম্বের সঙ্গে বাচ্চাদের কেমন হয় বেবি একদম সফট হয় বাচ্চারা একদম খুব তুলতুলে হয় ইনোসেন্ট হয় সফট হয় বেশ বাচ্চারা যেরকম সফট হয় বাচ্চারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আস্তে আস্তে আমাদের বডি হার্ড হয়ে শক্ত হয়ে যায় বাচ্চার আস্তে কি হয় একদম নরম সফট থাকে তেমনি ল্যাম্বও একদম সফট থাকে তাই এখানে ডাইরেক্ট কার সঙ্গে কার কম্পেয়ার করছে এখানে ল্যাম্বের সঙ্গে ডাইরেক্ট কম্পেয়ার করছে বাচ্চাটা সফট অর্থাৎ চিলড্রেনের চাইল্ড সফটনেসটাকে কম্পেয়ার করেছে ল্যাম্বের সফটনেসের সঙ্গে এখানে ডিরেক্ট কম্পারিজন করা হচ্ছে কার দ্য চিলড্রেন অ্যান্ড দ্য ল্যাম্ব যেরকম সফট বাচ্চা সেরকম সফট এখানে ডিরেক্ট কম্পেয়ার আমাদের ভাবতে হচ্ছে না মাথা অন্য কিছু কার কম্পেয়ার করা হচ্ছে ডিরেক্ট কম্পারিজন মানে সেটা কি বলবো আমরা সিমিলি বুঝা গেল না এবার চলে আসো নাম্বার 2 মেটাফোর মানে হচ্ছে কথা না মেটাফোর মানে হচ্ছে ইনডাইরেক্ট কম্পারিজন এটা অপোজিট সিমিলিতে আমাদের ভাবা দরকার ছিল না যে কার সঙ্গে কার কম্পেয়ার করা হচ্ছে লাইনটা পড়ে বুঝতে পারবো কার সঙ্গে কার ডিরেক্ট কম্পেয়ার করা হচ্ছে বাট মেটাফোরে আমাদের একটু চিন্তা করতে হবে ডিপ থিঙ্ক করতে হবে থিঙ্কিং আমাদের একটু ইনডাইরেক্ট এখানে ডিরেক্ট কম্পেয়ার থাকবে না ইনডাইরেক্ট তা আমাদের একটু মাথাটাকে খাটাতে হবে যে কার সঙ্গে কার কম্পেয়ার করা হচ্ছে তবে আমি বলি এখানে দেখো আমি একটা তাহলে এখানে কি লিখবো আমরা ইনডাইরেক্ট কম্পারিজন লিখবো ইনডিরেক্ট কম্পারিজন লিখবো ইনডাইরেক্ট কমে থাকবে কম্পারিজন SION সরি তাহলে হচ্ছে ইনডাইরেক্ট কম্পারিজন মানে আমরা ভাবতে হবে আমি একটা লাইন যে মন দিয়ে ভাববো তোমরা এটা ভাববা যে কার সঙ্গে কার কম্পেয়ার করা হচ্ছে
দেখো দুই বলি আমরা, the eye of the heaven is watching us all the time. The eye of the heaven is watching us all the time. আমি তোমার এই এক্সাম্পলটা অনেকবার পড়ার সময় বলছিলাম, অনেক আগে বলছি, the eye of the heaven is watching us all the time. এখানে হেভেনের তো কোনো চোখ হতে পারে না, চোখ তো মানুষের নর্মালি হয়, বাট এখানে কার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, এখানে ইনডাইরেক্ট কার কথা বলা হচ্ছে? the eye of the heaven মানে হেভেনের চোখকে, আমরা সান সে লাইট দিয়ে সব দেখছে, তাহলে এখানে সূর্যকে কম্পেয়ার করা হয়েছে, সে সানলাইট তো সূর্য তার লাইট দিয়ে সমস্ত পৃথিবী কথা আমাদেরকে সবসময় দেখছে। ক্লিয়ার না? দেখো আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে না, আমাদেরকে আগেরটার মতো ডিরেক্ট পেলাম, ডিরেক্ট পাইনি, কিন্তু এটা আমার আগেরটা ডিরেক্ট ছিল একদম, এটা আমাদের ইনডাইরেক্ট চিন্তা করতে হচ্ছে না, কে কে সবসময় দেখছে আমাদেরকে? সান। আই অফ হেভেন এখানে কম্পেয়ার করা হচ্ছে কাকে? সানকে। বুঝা গেল না? তাই এখানে হচ্ছে আই অফ দ্য হেভেন মানে এখানে সানকে বলা হচ্ছে, সেটা ইনডাইরেক্ট কম্পারিজন, তাই এটাকে বলবো আমরা মেটাফোর। তাহলে time is a thief. Time is a thief that steals our that steals our moments. Steals our moments. তাহলে টাইম ইজ এ থিপ দ্যাট স্টিলস আওয়ার মোমেন্ট। ক্লিয়ার না? বুঝা গেল না? বলো। তাহলে টাইম ইজ এ থিপ দ্যাট স্টিলস আওয়ার মোমেন্টস, অর্থাৎ সময়কে এখানে কম্পেয়ার করা হচ্ছে কার সঙ্গে? হিয়ার দ্য টাইম ইজ এ থিপ দ্যাট স্টিলস আওয়ার মোমেন্টস, হিয়ার দ্য টাইম ইজ বিং কম্পেয়ার্ড উইথ থিপ। কেন? এখানে জুতা চোরের প্রশ্ন নাই, এখানে এটা পিকেশনের মতো হবে না, জুতাকে মন্দিরে ঢোকার আগে তালা মেরে তাও যায় যাতে কিছু করতে না পারে। হ্যাঁ, মনে রাখবে একটা লাইনের মধ্যে একটারও বেশি কি থাকতে পারে? পোয়েটিক ডিভাইস, হয়তো সিমিলি থাকতে পারে, আবার পাসিংস থাকতে পারে, ওটা পরে আসবো। কিন্তু এখানে মেটাফোরটা কেন সেটা জানি আগে। এখানে সময়টাকে কম্পেয়ার করা হচ্ছে কার সঙ্গে? থিপের সঙ্গে। কেন টাইমটাকে কম্পেয়ার করা হচ্ছে থিপের সঙ্গে? কেন? থিপ কি? দেখো সে পালিয়ে চলে যায়, ধরা যাচ্ছে না। সময়কে কি আমরা ধরতে পারি? তোমরা এখানে প্রত্যাশা ধরো হাফ ঘন্টা আগে, 30 মিনিট আগে তোমরা এখানে আসছো, ওই 30 মিনিটকে আবার ফিরে আনতে পারবে? টাকা দিয়ে ফিরে আনতে পারবে না। সময় কখনো ফিরে আনা যায় না, টাকা দিয়ে সব দিকে যদি সময় কখনো ফিরে আনা যায় না। তাহলে চোর যখন একবার পালিয়ে যায়, তাকে তুমি সে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যেতে পারে, কিন্তু সেই মুহূর্তে তো সে পালিয়ে গেল। ক্লিয়ার না? সে মুভমেন্টসটা, তাহলে সময় আমাদের মুভমেন্টসকে, আমাদের মেমোরি, যেমন ধরো হচ্ছে 1 ঘন্টা আগের যেটা আমার মেমোরি ছিল সেটা কিন্তু আর ফিরে আসবে না। তাই টাইম ইজ বিন কম্পেয়ার্ড উইথ দ্য থিপ, সময় যেটা সেটা ফিরে আসে না। সময় আমাদের হাত থেকে চলে যায়, তেমনি আমাদের হাত থেকে যেরকম চোর চলে যাচ্ছে সেমনি হবে সময় চলে যায়। তাই এখানে টাইম কম্পেয়ার করা হচ্ছে কার সঙ্গে? থিপের সঙ্গে। আমাদেরকে ভাবতে হচ্ছে না কেন কম্পেয়ার করা হয়েছে, কারণ থিপ যেরকম চলে যায় তেমনি আমাদের টাইমে চলে যাচ্ছে। তাই ইনডাইরেক্ট আমাদের ভাবতে হতো, যেখানে একটু ভাবতে হবে কম্পেয়ার করাটাকে, সেটাই মেটাফোর। ক্লিয়ার না? সিমিলিতে আমাদের ভাবতে হতো না, ডাইরেক্ট কম্পারিজন থাকতো। ক্লিয়ার? চলো, তাহলে এটা গেল সিমিলি, এটা গেল মেটাফোর। এবার 3 নম্বর চলে আসি পার্সনিফিকেশন। নাম্বার 3 হচ্ছে পার্সনিফিকেশন। আচ্ছা, পার্সনিফিকেশন কথাটা মানে পার্সনিফিকেশন মানে দেখো এখানে কি আছে? পার্সন, তাই না? লাইনটার মধ্যে তো মিনিং সেন্টেন্সটা ওয়ার্ডের মধ্যে আছে পার্সন। অর্থাৎ পার্সনিফিকেশন এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে মানুষের যে কোয়ালিটি, অর্থাৎ হিউম্যান বিং, আমাদের যে কোয়ালিটিগুলো, সেগুলো যখন মানুষ বাদ দিয়ে অন্য কোনো নেচার বা ন্যাচারাল অবজেক্ট তারা ইউজ করবে, তখন সেটা একটা পার্সনিফিকেশন। এক্সাম্পল যদি বলি আমরা, এক্স্যাক্টলি, অর্থাৎ যখন মানুষের বা হিউম্যান বিং এর কোনো কোয়ালিটি যখন নন লিভিং থিং বা নেচার ইউজ করবে, তখন সেটাকে আমরা পার্সনিফিকেশন বলবো। এক্সাম্পল দেখো এবার, 1 নম্বর শোনো এবার মন দিয়ে। এক্সাম্পল দেখো কি বললাম,
তাহলে বললাম দ্য ক্লাউড the clouds are weeping all the day. The clouds are weeping all the day. মেঘগুলো কান্না করতে সারাদিন ধরে, কিন্তু মেঘ তো কান্না করতে পারে না, পারে? ক্লাউডস মতো মেঘ, কান্না তো আমরা মানুষের হিউম্যান কোয়ালিটি। দ্য ক্লাউডস আর ওয়েপিং অল দ্য ডে। উইপ মানে কান্না করা, কিন্তু ক্লাউড তো কোনো কান্না করতে পারে না, ওটা মানুষের কোয়ালিটি। তাহলে মানুষের কোয়ালিটি যখন অন্য ইউজ করছে, নেচার, এই ক্লাউড থেকে নেচারের পার্ট, কোনো ম্যাটেরিয়াল জিনিস বা নন লিভিং ইউজ করছে, তখন সেটাকে আমরা বলবো পার্সনিফিকেশন। এখানে ক্লাউডটা তো মানুষ, উইপিংটা হচ্ছে মানুষের কোয়ালিটি, কিন্তু এখানে মানুষ ইউজ করছে, নাইনটা মধ্যে ক্লাউডস ইউজ করছে। এখানে অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি কার কথা বলা হচ্ছে বলো? বৃষ্টির কথা বলছে। ক্লাউডস উইপ করা মানে কি? বৃষ্টি, যে সারাদিন বৃষ্টি পড়ছে, ওটা কান্না বন্ধু জল পড়ছে, তাই বলছে ক্লাউডস উইপিং। বুঝা গেল? হ্যাঁ, হতে পারে। আসলে কে কান্না করছে? আমি তো আরসিবি এগেনস্টে না, আমার টিম সাপোর্ট করে আমি কেকেআরকে। সে 2008 থেকে যখন ফার্স্ট আইপিএল শুরু হলো 2008, তখন সৌরভ গাঙ্গুলী ক্যাপ্টেন ছিল আমাদের। তা আমরা বাংলার বেঙ্গলের টিম একটা কেকেআরকে সাপোর্ট করতেই হবে। শোয়েব আখতার ছিল তখন, উমর গুল ছিল, মোহাম্মদ হাফিজ ছিল, সালমান বাট ছিল, ম্যাককুলাম ছিল, ক্রিস গেইল ছিল। প্রথমবার কি টিম ছিল কলকাতা, সেই টিম জিততে পারেনি। এবার তারপরে আরসিবি, এবার আরসিবি চাচ্ছিলাম জিততে, কারণ বিরাট কোহলি যেহেতু 18 ইয়ার্স ধরে কাপ জিতে নেয়, একটা সব ট্রফি জিতছে, এটাই আর হয়তো হয়তো 1 বছর 2 বছর খেলতে পারে আইপিএল, তারপরে আর এটা নিয়ে নেবে। অলরেডি টেস্ট থেকে আর টি20 এটা নিয়ে নিয়েছে অলরেডি, তাই চাচ্ছিলাম লাস্ট বার অন্তত একটা জিতুক। তাহলে বুঝা গেল দ্য ক্লাউডস আর উইপিং অল দ্য ডে। ক্লিয়ার না? বুঝা গেল না বলো? তাহলে এই লাইনটার মধ্যে মেঘ তো কান্না করে না, কিন্তু মানুষের কোয়ালিটি যেটা একটা নেচার ইউজ করছে, সেটাকে আমরা কি বলবো? পার্সনিফিকেশন। ক্লিয়ার না? নন লিভিং থিংস, নেচার, মানুষের কোয়ালিটি ইউজ করবে। বুঝা গেল? আচ্ছা, এটা হলো পার্সনিফিকেশন। নাম্বার 2 এক্সাম্পল যদি আমরা, দ্য উইন্ড whispered through the trees. দেখো, the wind whispered through the trees. এখানে হুইসপার মানে কি? কোনো জোরে আওয়াজ করা। যখন ঝড় হয় বা যখন কোনো জোরে হাওয়া হয়, তখন কি হয়? ওই যে গাছগুলো আমরা আওয়াজ পাই না, গাছের পাতাগুলো নড়ে, প্রচুর গাছ হেলে যায়, শব্দটা এখানে হুইসপার বলে। ক্লিয়ার? তাহলে যে হুইসপারের যে সাউন্ডটা, শব্দ, এটাতে অ্যাকচুয়ালি একটা হুইসপারিং কার? মানুষ, হিউম্যান কোয়ালিটি, এটা হিউম্যান বিহেভিয়ার কোয়ালিটি। মানুষ কোনো কথা বলে, কোনো আওয়াজ করে, হুইসপারিং করে, এটা মানুষের কোয়ালিটি। মানুষের বা হিউম্যান বিহেভিয়ার কোয়ালিটি যখন নেচার ইউজ করছে, উইন্ড তো নেচার, নন লিভিং থিং, নেচার বা কোনো নন লিভিং থিং যখন ইউজ করে মানুষের কোয়ালিটি, তখন সেটাকে আমরা কি বলবো? পার্সনিফিকেশন। এলিটেশন হচ্ছে এলিটেশন। শোনে ভালো মন্দ শোনো, অর্থাৎ রিপিটেশন অফ সেম লেটার্স, or sound at the beginning of the closely connecting words. তাহলে ওই রিপিটেশন অফ সেম লেটার্স অর সাউন্ড এট দ্য বিগিনিং অফ দ্য ক্লোজলি হচ্ছে কানেক্টিং ওয়ার্ডস। যেমন এক্সাম্পল দিই, দেখো বুঝতে হবে করে। she sells by the seashore. দেখো ভালো করে এবার, দাও কি সম্বন্ধ শোনো তো। কি হচ্ছে? she sells by the seashore, তাই তো? she sells by the তাহলে প্রত্যেকটা হল এসে যে she sells by the seashore। এই সেন্টেন্সটার মধ্যে
প্রত্যেকটা ওয়ার্ডের আগে বা প্রত্যেক ওয়ার্ডে দেখো এই ওয়ার্ড সি এস সেস এস 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 আগে, তাহলে এই সেন্টেন্সের চারটা ওয়ার্ডের আগে ফার্স্টের সাউন্ড এস দিয়ে শুরু, এস সেম সাউন্ড কিনা বলো? তাহলে সেম সাউন্ড আবার কি সেম লেটার এস, তাহলে সেম সাউন্ড হতে পারে অথবা সেম লেটার যদি স্টার্ট হয় সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডগুলো বা প্রত্যেকটা বা বেশিরভাগ ওয়ার্ডগুলো, তাহলে সেইটাকে আমরা আইটেরেশন বলবো। যেমন হতে পারে, যেমন সব থেকে বেশি আমরা বাংলাতে একটা কথা ইউজ করি না, পাখি পাকা পেঁপে খায়, তাহলে পাখি পাকা পেঁপে খায়। প্রত্যেকটা সেন্টেন্সে যদি আমরা বাংলাতে যদি বলি প প, প্রত্যেকটা ওয়ার্ডের শেষে প্রত্যেকটা বাংলা শব্দ শেষ প্রথমে কি দিয়ে শুরু আছে? প দিয়ে, বাংলা জিনিস হলো প, পাখির প, পাখি পাকা প, পেঁপে পাখি পাকা পেঁপে খায়। তাহলে অর্থাৎ সেম সাউন্ড সেম লেটার যখন রিপিট হয় ওয়ার্ডের প্রথম সাউন্ড, তখন সেটাকে আমরা কি বলতে পারবো? অ্যালিটারেশন। ক্লিয়ার না? যেগুলো অ্যালিটারেশন হচ্ছে হাইপারবোল। হাইপারবোল মানে কোনো কিছুকে একটু হাইপার মানে একটু বেশি বেশি করে বানিয়ে বলা, এক্সাজারেশন বেশি বেশি করে বলা। তাহলে হাইপারবোল মানে হচ্ছে এক্সাজারেশন ফর এমফাসিস অর এফেক্ট। Exaggeration for effect or emphasis. শোনো, হাইপারবোল মানে এক্সাজারেশন ফর এফেক্টস, মানে কোনো কিছু একটু বেশি ইম্পর্টেন্ট দেওয়ার জন্য একটু বানিয়ে বানিয়ে বলা, বেশি বেশি করে বলা। ছোটবেলায় এগুলো আমাদের বন্ধুদের মধ্যে বেশি হতো, মানে আমি খেলতে গিয়ে এমন ফ্রি মারছিলাম যে মেসির যে অ্যাঙ্গেলে গোল মারা তার থেকে বেশি অ্যাঙ্গেল আমার ক্রস হয়েছে। তাহলে এটা কি হচ্ছে? একটু বেশি বানিয়ে বানিয়ে বলা হচ্ছে। তো কোনো কিছুকে একটু বেশি বানিয়ে বানিয়ে বলা কেন? যাতে আমারটা বেশি ইম্পর্টেন্ট পায়, যাতে আমাকে বেশি এমফাসিস হয়, বেশি এফেক্ট হয়, ওটি আমরা বানিয়ে বানিয়ে বলি। দেখবা ছোটবেলায় এটা বেশি হতো আমাদের। দেখবা ধরো আমরা কোথাও ঘুরতে যেতাম আরো ছোটতে, আমি আমার মামা বাড়িতে ঘুরতে গেছি, জানিস আমার মামা বাড়িতে এত বড় বাগান আছে, এতগুলো গাড়ি আছে, এত বড় পুকুর আছে, ওখানে এত বড় মাছ। আবার সে তখন বললো তো মামা বাড়িতে কিছুই না, আমার তো এর থেকে আরো বেশি বড় বড় পুকুরে মাছ আছে। আমরা এটা মজা করার জন্য বলতাম, ছোটরা তো অত বোঝে না সিরিয়াস ব্যাপার, কিন্তু আমাকে জিততে হবে, আমাকে হারলে চলবে না, আমাকে একটু বানিয়ে বানিয়ে, তার জন্য বানিয়ে বানিয়ে বলো, বেশি করে বলো, বেশি বেশি করে বলা বা বানিয়ে বলা। বানিয়ে বলা বা বেশি বলতে গিয়ে আমরা অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি, বানিয়ে বানিয়ে বলি। সে কান্না করতে করতে নদীর বন্যা হয়ে গেছে, মানে এত কান্না করে চোখে চোখে বন্যা, এটা কোনো হয়? কিন্তু আমরা কি করি? আমরা একটু জোর করে একটু বেশি বলে যাতে বেশি এফেক্ট হয় জিনিসটাকে। ক্লিয়ার না? এ মিলিয়ন টাইমস টু ক্লিন এ রুম। আমি তোকে মিলিয়নস টাইম তোমাকে বলেছিলাম রুমটা ক্লিন করার জন্য। কেউ কি মিলিয়ন টাইম কথা বলতে পারে? এটা হয়? তাহলে এটা কেন এখানে মিলিয়ন টাইমটা ইউজ করা হয়েছে? কেন এই মিলিয়ন টাইম কথাটা ইউজ করা হয়েছে? লাইনটাকে একটা বেশি এফেক্ট দেওয়ার জন্য, যে আমি এতবার বলেছি রুমটা পরিষ্কার করতে হবে, তুমি করো নাই। তাহলে কিন্তু মিলিয়ন টাইম তো সে বলে না, হয়তো অনেক কবার বলছে, সেটাকে একটু বেশি জোর খাটানোর জন্য সে একটু এমফাসিস করে বললো যে আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইমস টু ক্লিন ইউর রুম। আমি তোমাকে মিলিয়ন বার বলেছি রুমটা পরিষ্কার করার জন্য, তবু তুমি রুমটা পরিষ্কার করো নি। যা শিখবা পড়াশোনায়, তুমি যদি গ্রামারও শেখো, ইংলিশে কোনো জিনিস শেখো, হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, সেগুলা প্রতিদিনের জীবনে ইউজ করতে শিখবা, তাদের কখনো ভুলবা না। প্যারাডক্স, নেক্সট হচ্ছে প্যারাডক্স। মানে দেখো, তাহলে তাহলে প্যারাডক্স মানে হচ্ছে সিমিলারলি কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দ্যাট রিভিলস আ ডিপার ট্রুথ। অর্থাৎ তাহলে প্যারাডক্স মানে তুমি এমন একটা স্টেটমেন্ট বললা, সেই স্টেটমেন্টের মধ্যে একটা কন্ট্রাডিকশন মানে অপোজিট আইডিয়া থাকবে, মানে একটা অপোজিট আইডিয়া বা একটা কন্ট্রাডিক্টরি আইডিয়া থাকবে, কিন্তু যদি চিন্তা করো এর মধ্যে ডিপ ট্রুথ, অবশ্যই সত্যি কথা লুকিয়ে থাকবে। এক্সাম্পল দেখো, কনস্ট্যান্ট in life is change। দেখো লাইনটা মানে কেমন লাগছে পড়তে?
the only constant in life is change. The only constant in life is change. অর্থাৎ হ্যাঁ, কিন্তু লাইনটা কি বলছে, আমরা এই লাইনটার মধ্যে তো ইউনিভার্সাল ট্রুথ কথা অবশ্যই লুকিয়ে আছে। জীবনে চেঞ্জ প্রতি ক্ষেত্রে চেঞ্জ হয়, জীবন কোনো ফিক্স থাকে না। চেঞ্জ সময়ের সঙ্গে সঙ্গে সব চেঞ্জ হয়, আমাদের সময় চেঞ্জ হয়, আমাদের ক্লাস চেঞ্জ হতে পারে, আমাদের বয় বাড়ার সময় সব কিছু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে জীবন। তাহলে দিস আর ইউনিভার্সাল ট্রুথ, বাট লাইনটা যখন তুমি পড়ছো, দ্য অনলি কনস্ট্যান্ট ইন লাইফ, দ্য কনস্ট্যান্ট আবার চেঞ্জ, অপোজিট আইডিয়া না? কনস্ট্যান্ট আবার চেঞ্জ দুটো অপোজিট আইডিয়া। যেখানে কনস্ট্যান্টটাকে, যেখানে কনস্ট্যান্টটা বলছে যে ফিক্স, যেমন চেঞ্জ হবে না, আবার চেঞ্জটা বলছে চেঞ্জ হচ্ছে অপোজিট, তাহলে দুটো অপোজিট মানে দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। তাহলে একটা স্টেটমেন্টের মনে হচ্ছে কেমন একটা উল্টা পাল্টা, মানে দিস কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। দ্য স্টেটমেন্ট ইজ কন্ট্রাডিক্টরি বাট দ্য মিনিং ইজ ট্রুথ। হ্যাঁ সত্যি তো, জীবন লাইফ হচ্ছে একদম কনস্ট্যান্ট না, লাইফ জীবনে চেঞ্জ আসবে, এটাই সত্যি কথা। দ্য অনলি, জীবনে একমাত্র কনস্ট্যান্ট কোনটা? চেঞ্জ। চেঞ্জ আসবে, এটাই সত্যি, বাকি কোনো সত্যি না।